হ্যালো টমাস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্যামিলি। আজ আমরা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আলেখ্য মজুমদার এবং শুভজিৎ বিশ্বাস এই প্রশ্নটার অর্থাৎ একটা রিকোয়েস্ট ভিডিও। চলো আমরা তোমাদের মাঝে আলোচনা করি হিস্ট্রি ক্লাস 12 সেমিস্টার পরের মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সংবিধানের বৈশিষ্ট্য। দেখো, আমরা যদি সংবিধানের বৈশিষ্ট্য দেখতে যাই, আগের দিন আমরা তোমাদের কি দেখিয়েছিলাম? গণপরিষদের গঠন ও কার্যাবলী দেখিয়েছিলাম। তো গণপরিষদ থেকে আমরা কি জানতে পেরেছি? গণপরিষদরাই অর্থাৎ গণপরিষদের যে লোকজন ছিল অর্থাৎ তারা মিলেই তৈরি করেছে কি সংবিধান। তার মানে আমরা যদি দেখি গণপরিষদ থেকে তৈরি হয়েছে কি সংবিধান। গণপরিষদের লোকজন কি তৈরি করেছে? সংবিধান। আমরা এটাও জানি কতদিন বসে? 2 বছর 11 মাস 18 দিন বসে একটা কি তৈরি করেছে? সংবিধান। সংবিধান মানে কি? আমরা আগের দিন বলেছি যে একটা রুলস বুক, একটা নিয়মের বই, একটা নিয়ম শৃঙ্খলার বই, যেখানে প্রত্যেকটা নিয়ম কানুনের কথা ধারা অনুযায়ী এবং তালিকা অনুযায়ী কি থাকবে? উল্লেখ থাকবে। তো চলো আমরা একটু সংবিধানের বৈশিষ্ট্যটা শর্টকাটে দেখে নিই। দেখো, সংবিধান মানে কি? কোন কোন নিয়ম মেনে বা কোন কোন বিষয় আমাদের এই সংবিধানের অন্তর্ভুক্ত আছে। দেখো, আমরা যদি একটা প্রধান বৈশিষ্ট্য দেখি আমাদের সংবিধানের, পৃথিবীর বা বিশ্বের সব থেকে বড় লিখিত সংবিধান হচ্ছে কি আমাদের এই ভারতের সংবিধান। অর্থাৎ এখানে যে উপাদানগুলো আছে সবকিছু কি আকারে আছে? লিখিত আকারে আছে। 2 নম্বর আমরা দেখি সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়। সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়। অর্থাৎ আমাদের এই সংবিধানের ক্ষেত্রে আছে কিছু কিছু জিনিস পরিবর্তন করা মোটামুটি খুবই সহজ এবং কিছু কিছু বিষয় আছে পরিবর্তন করা খুবই কঠিন বা জটিল। সেক্ষেত্রে দেখো, একে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করতে পারি, সুপরিবর্তন এবং দুষ্পরিবর্তনীয়কে। একটা হচ্ছে সরল প্রক্রিয়া, একটা হচ্ছে আংশিক জটিল, এবং অন্যটা আছে কি? জটিল প্রক্রিয়া। তার মানে কি? আমরা যদি সংবিধানের যে ধারাগুলো আছে, যেমন আমাদের লিখিত সংবিধানের ক্ষেত্রে কি আছে? ধারা দেওয়া আছে। মোট যখন সংবিধান তৈরি করা হয়েছিল তখন 395টি ধারা ছিল এবং তালিকা ছিল 8টি। একটি ছিল কি? প্রস্তাবনা। তার মানে একটি প্রস্তাবনা 395টি ধারা এবং তালিকা 8টি। কিন্তু এগুলো কিন্তু এখন কি হয়েছে? অনেকটা বৃদ্ধি পেয়েছে। এটা আমি বলছি যখন সংবিধান তৈরি হয়েছিল, তৈরি হওয়ার সময়ের কথা বলছি আমি। তাহলে দেখো, লিখিত সংবিধানে কি আছে? এইগুলো লিখিত আছে এবং পরে সংশোধন আকারে অনেকগুলো কি হয়েছে? নতুন সংযোজন হয়েছে। এবং সুপরিবর্তনের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন করা খুবই সহজ এবং কিছু কিছু পরিবর্তন করা খুবই কঠিন। অবশ্যই সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় যে এই যে রুলস গুলো সংশোধন হয় সেগুলো অবশ্যই কোথা থেকে হবে? পার্লামেন্ট থেকে হবে। তো চলো এবার দেখি আমরা 3 নম্বরে আমাদের আছে কি? পূর্ণ বয়স বা 18 বছরের ভোটাধিকার। ভোটাধিকার অর্থাৎ তোমার যদি 18 বছর বয়স হয় তাহলে তোমাকে কি করবে? প্রাপ্ত বয়স্ক হলে অর্থাৎ ধনী গরিব স্ত্রী পুরুষ নির্বিশেষে সবাইকে কি দেওয়া হবে? ভোটের অধিকার প্রদান করা হবে। দেখো, 4 নম্বরে যদি আমরা দেখি এক নাগরিকত্ব। কি? এক নাগরিকত্ব। আমাদের ভারতবর্ষে কিন্তু দ্বৈত নাগরিকত্ব সিস্টেম চালু নেই। আমাদের ভারতবর্ষে কি এক নাগরিকত্ব সিস্টেম চালু রয়েছে। আমরা যদি দেখো 7 নম্বর যদি দেখি, আমাদের কিছু মৌলিক অধিকার আছে, মৌলিক অধিকার আছে এবং কিছু মৌলিক কর্তব্য আছে। কর্তব্য কি আছে? অধিকার। তো দেখবো আমরা যখনই অধিকার দেখবো তখন আমরা দেখবো আমাদের প্রথমে মৌলিক অধিকার কয়টা ছিল? 7টি ছিল, কিন্তু বর্তমানে আছে কয়টি? 6টি। আর কর্তব্য আছে কয়টি? 11টি। তো এরকম। তারপরে আরো যদি বৈশিষ্ট্য দেখি, কি আছে? ধর্ম নিরপেক্ষতা, ধর্ম নিরপেক্ষতা। তারপরে যদি আমরা দেখি স্বাধীন বিচার ব্যবস্থা। তো এরকম অনেক বৈশিষ্ট্য আমাদের সংবিধানের রয়েছে। তো চলো আমরা দেখি তোমাদের যে বৈশিষ্ট্যগুলো আমরা লিখেছি কিভাবে ডিটেলস লেখা রয়েছে। দেখো, আমি যা বলেছি অনেকটা তাই, তুমি এটুকু দেখতে পারলে, এটুকু বুঝতে পারলে তুমি অবশ্যই এর আনসার করতে পারবে। তো চলো দেখা যাক। দেখো, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য। 1947 সালে ভারতীয় স্বাধীনতা লাভের পর স্বাধীন ভারতের জন্য একটা স্বতন্ত্র সংবিধানের প্রয়োজন হয়। আর এই সংবিধানের দায়িত্ব এসে পড়ে গণপরিষদের উপরে, একটু আগে বললাম। আবার গণপরিষদ এই সংবিধান তৈরির জন্য খসড়া কমিটি গঠন করে। তবে দীর্ঘ আলোচনার পর ভারতীয় সংবিধান উদারনৈতিক গণতন্ত্রের আদর্শের ভিত্তিতে গড়ে ওঠে। এ দেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো, দেখো, বৃহত্তম লিখিত সংবিধান,
ভারতের সংবিধান হলো বৃহত্তম সংবিধান ও লিখিত সংবিধান। এই সংবিধানের একটি প্রস্তাবনা আছে, কয়টি প্রস্তাবনা এটা মাথায় রাখবো অবশ্যই। একটি প্রস্তাবনা, 395টি ধারা ও 8টি তালিকা ছিল। বর্তমানে এই ধারা ও তালিকা সংযোজন হয়েছে, মানে অনেকটা বৃদ্ধি পেয়েছে বিভিন্ন সংশোধন আকারে। তো দেখো আমরা যদি দুই নাম্বার দেখি, তাহলে কি আছে? সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয় সংবিধান। দেখো ভারতীয় সংবিধানের সংশোধনের পদ্ধতির দিক থেকে বিচার করলে দেখা যায় সুপরিবর্তনীয় আছে, দুষ্পরিবর্তনীয় আছে। মানে কিছু কিছু পরিবর্তন করা একটু সহজ, আবার কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন করাটা অনেকটা কঠিন। দেখো সংবিধানের সংমিশ্রণ রয়েছে, এখানে 3 ধরনের সংশোধন পদ্ধতি রয়েছে। রাজ্যের সীমানা পরিবর্তন, নতুন রাজ্য গঠন, এক্ষেত্রে সাধারণ পদ্ধতি, এখানে আমরা সহজ পদ্ধতি লিখলে হবে, সরল পদ্ধতি লিখলে হবে। মৌলিক অধিকারের পরিবর্তনের ক্ষেত্রে আইনসভার এক অংশের সমর্থন প্রয়োজন, অর্থাৎ এটা কোন ক্ষেত্রে? আমাদের মৌলিক অধিকার পরিবর্তনের ক্ষেত্রে এক অংশের সমর্থন প্রয়োজন। আবার জটিল পদ্ধতি রয়েছে, অতএব ভারতের সংবিধান সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়। তার মানে এখানে 3 ধরনের পরিবর্তনের কথা আছে, সরল, আংশিক জটিল এবং জটিল। তো দেখো এবার আমরা যদি এখানে দেখি, দেখো এখানে রয়েছে এক অংশের সমর্থনের প্রয়োজন, অর্থাৎ আমরা যে আমাদের পার্লামেন্টারি সিস্টেম আছে সেখানে যদি আমরা দেখি উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ, এখানে একটু তোমার অবশ্যই বুঝতে হবে পার্লামেন্ট বিষয়টা, তাহলে আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। এক অংশের এখানে বলতে এমনই বোঝানো হয়েছে যে যে সদস্যরা উপস্থিত থাকবে, উপস্থিত সদস্যদের যেটা আংশিক জটিল, সেক্ষেত্রে 2/3 সমর্থন থাকতে হবে যারা উপস্থিত থাকবে তাদের। আর যারা উপস্থিত থাকবে না, মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠতার উপরে নির্ভর করে কি হবে আমাদের এই সুপরিবর্তন এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান করা সম্ভব। অর্থাৎ সেক্ষেত্রে দেখো এক্ষেত্রে আমরা এখানে মাথায় রাখবো যে এখানে যদি তোমাদের এখানে কঠিন লাগে তাহলে তোমরা এখানে এরকম লিখতে পারো যে সুপরিবর্তন এবং দুষ্পরিবর্তন সংবিধান সংশ্লেষণ রয়েছে, এখানে 3 ধরনের সংশোধন পদ্ধতি রয়েছে। যেমন এক দাগ দিয়ে এখানে লিখতে পারো যে সরল প্রক্রিয়া, 2 দাগ দিয়ে লিখতে পারো আংশিক জটিল, এবং 3 দাগ দিয়ে লিখতে পারো কি? জটিল প্রক্রিয়া। তারপরে কি লিখবা? জটিল প্রক্রিয়া। এই 3 প্রক্রিয়ায় আমাদের সংবিধানগুলো কি করা হয়? সংশোধন করা হয়। ব্যাস, এখানে যদি তোমার কাছে এই উদাহরণগুলো যদি কঠিন লেগে থাকে তাহলে তুমি এভাবেও লিখতে পারো। চলো দেখো তারপরে আছে কি? 4 দাগে সর্বজনীন প্রাপ্ত বয়স্ক ভোটাধিকার, অর্থাৎ ভারতীয় সংবিধানের 326 নং ধারা অনুযায়ী জাতি, বর্ণ, ধর্ম, স্ত্রী, পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের ভোটাধিকার প্রদান করা হয়েছে। প্রতিটি 18 বছর বয়স্ক নাগরিক এই ভোটাধিকার প্রদান করতে পারবে, অর্থাৎ তোমার 18 বছর বয়স হয়ে গেলে তুমি কি করতে পারবা? ভোট দিতে পারবে। এক নাগরিকত্ব, ভারতীয় সংবিধানে এক নাগরিকত্ব স্থান পেয়েছে, অর্থাৎ ভারতের আমরা একটু বলেছি এখানে দ্বৈত নাগরিকত্ব কোনো স্থান নেই, আমাদের ভারতবর্ষে কি এক নাগরিকত্ব স্থান রয়েছে। নাগরিকত্বের মৌলিক কর্তব্যের ও মৌলিক অধিকার ও কর্তব্য, আমি কি বললাম একটু আগে যে আমাদের মৌলিক কর্তব্য রয়েছে কয়টা? 7টি ছিল আগে, এখন আছে কয়টা? 6টা। এবং মৌলিক কর্তব্য আছে কয়টা? 11টা। চলো এই ছিল তোমাদের সংবিধানের বৈশিষ্ট্য, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরো কোনো প্রশ্ন যদি তোমাদের কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। চলো আমরা তোমাদের পাশে আছি, তোমরাও পাশে থাকো। এই ভিডিওটা শেয়ার করে তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দাও। এরকম আরো কোনো প্রশ্নের উত্তর যদি জানতে হয় অবশ্যই তুমি কমেন্টে করো। ধন্যবাদ।